আপনারাও যে অবস্থান আন্দোলন জারি রেখেছেন বিরোধী ভবনের সামনে, আপনাদেরও অবস্থান আন্দোলন জারি রয়েছে, যেখানে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে যে যোগ্য অযোগ্য তালিকাটা প্রকাশ করা হলো না। সেখানে এসএসসি পরবর্তীতে জানাচ্ছে যে সুপ্রিম নির্দেশিকায় তালিকা প্রকাশের কোনো কথাই বলা নেই। তাহলে সেই জায়গায় আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? দেখুন, যেদিন কোর্টের রায় ঘোষণা হলো সেদিন ইনডোর স্টেডিয়ামে তার যে 7 তারিখে মানবিক মুখ মামাটি সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেদিন একটা ললিপপ খাইয়ে দিলেন। আর আমরা যেহেতু শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে বা আমরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, সেই জন্যে আমরা সাধারণ মানুষ, আমরা সরল প্রকৃতির মানুষ, আমরা সেগুলোকে মেনে নিলাম। যেই মামাটি সরকার, মামাটি মানুষের সরকার, হয়তো মানুষের জন্য কাজ করবে এতদিন ভেবে এসেছিলাম। কিন্তু আজকে যখন তার সমস্ত কিছু ভুল প্রমাণিত করেছেন, যে তার মুখে এক মনে এক, আর তার সাথে মা মাটি মানুষ, তিনি বারে বারে এই কথাটা বলেন। আজকে যখন এসএসসি অফিসের সামনে আমরা করুণাময়ীতে ধর্নায় বসেছি যে আমাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্যদের লিস্ট বের করতে হবে, ওএমআর সিট পাবলিশ করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে 21 তারিখ মধ্যরাত পর্যন্ত ঘোষণা হলো যে 1 থেকে 3 নম্বর প্যানেল পর্যন্ত যোগ্য শিক্ষকদের, বাকি সব অযোগ্য, গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য। তাহলে এখানেই তো প্রমাণিত হয়ে গেল যে এই সরকার কখনোই যোগ্য অযোগ্য লিস্ট করবে না, বরং অযোগ্যদের কিভাবে বাঁচানো যায় তার সব রকমের ব্যবস্থা তিনি করেছেন। এবং মানবিক যখন বলছেন সেই সরকারকে, তার নমুনা আমরা পেলাম। আমাদের 8 জন শিক্ষাকর্মী সেই এসএসসি দপ্তরের মধ্যে কালকে সকাল থেকে আছে, তারা না খেয়ে অনশনের মধ্যে আছে। তাদের এই মুহূর্তে সমস্ত ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে, লাইনগুলো এই গরমের মধ্যে। এমনকি কোনো কিছুর ব্যবস্থা, পাখা চলছে না, বাথরুম ইউজ, টয়লেট ইউজ করতে পারছে না। তাহলে এটা যে উনি বলেন যে মানবিক সরকার, তাহলে এর মানবিকতা কি এইরকম? এটা আমাদের জানা প্রয়োজন আছে। আর দ্বিতীয় কথা, আমাদেরও কিছু প্রশ্ন আছে যে সুপ্রিম কোর্ট, আজকে সুপ্রিম কোর্টের উপরে আমাদের কোনো কিছু বলা নেই, আমরা আইনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, তবু কিছু কিছু প্রশ্ন করতে চাই যে একই দোষে কি করে শিক্ষকরা কিছুদিনের জন্য রিলিফ পেলেন আর গ্রুপ সি গ্রুপ ডি আমরা সেখানে টার্মিনেশন হয়ে গেলাম? এর উত্তরটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত সঠিক আমরা পাইনি। কারণ ভারতীয় সংবিধানে যা লেখা আছে, আমরা যতটা জানি যে যদি একজন যোগ্যকে বা নিরপরাধীকে বাঁচাতে হয়, সেখানে যদি 10 জন অযোগ্য বা দোষীকে ছাড়তে হয় তো ছাড়তে হবে। সেখানে কি গ্রুপ সি গ্রুপ ডি টোটালটাই আমরা যারা যোগ্য সবাই কি অযোগ্য প্রমাণিত হয়েছি? সেটা কি কোর্টের কাছে কোনো রিপোর্ট আছে যে আমরা অযোগ্য বা আমাদের কোনো জায়গায় আমরা টেন্টেড? প্রমাণিত হয়, সিবিআই প্রমাণিত করতে পারেনি। তাহলে কোন দোষে আমাদের সাজা দিল? মানবিক দিকটা দেখতে হবে। আজকে আমরা গ্রুপ সি গ্রুপ ডি মাসান্তে আমরা 20 থেকে 25 হাজার টাকা মাইনে পাই, আর এই 20-25 হাজার টাকায় বৃদ্ধ বাবাকে দেখতে হয়, বৃদ্ধ মাকে দেখতে হয়, পরিবারের সন্তানদেরকে পড়াতে হয়। এবং অনেক পরিবার আছে, এবং আমারই পরিবার আজকে 8 লাখ টাকা পাবলিক ইন্টারেস্ট নিয়ে মাকে চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু মা আমার গত হয়ে গেছে। সেই কারণে আজকে আমার বাড়িটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আজকে সেই পাবলিক আমার বাড়িতে আসছে টাকার তাগিদায়। আজকে আমার একটা মেয়ে 9-এ পড়ে, সে আমাকে আজকে রাতের অন্ধকারে বলছে, বাবা চলো আমরা সবাই মিলে আজকে বিষ তেলকে আত্মহত্যা করি। কারণ একদমই তাই। মানে সৌম্য, তুমি যেটা বলছো আমি তার সঙ্গে একটু অ্যাড করে দিই। খোকনলাল বাবু, আপনার কাছে সত্যি জানতে ইচ্ছে করে, মানে আপনার মতো যারা এই ধরনের গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, রাতভর খাওয়া নেই, জল নেই, টয়লেট নেই, এইরকম একটা দাবদাহের মধ্যে, হ্যাঁ এরকম একটা গরমের মধ্যে কতদিন মানে এভাবে অবস্থানে থেকে দাবি আদায় করা কিভাবে সম্ভব? আপনারা কি করতে চাইছেন? আমি এখানে বসেছিলাম, আমি দেখেছি ওইখান থেকে নিয়ে যাচ্ছে। আপনি দেখুন তাহলে, শোনা যাচ্ছে খোকন বাবু? আমরা আরো একবার জিজ্ঞেস করার চেষ্টা করি। খোকনলাল বাবু, একটু জানার চেষ্টা করব
একেবারে শর্মিষ্ঠা, তুমি যেমনটা রাখছিলে যে হয়তো খোকনবাবু শুনতে পাচ্ছেন, আমি আবারও একবার যাওয়ার চেষ্টা করব। খোকনবাবু, যে এই মুহূর্তে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? যে এখনো পর্যন্ত তালিকা তো প্রকাশ করা হলো না, আপনারাও অবস্থান আন্দোলন এই গরমের মধ্যে জারি রেখেছেন, সেই জায়গায় কি চিন্তা ভাবনা করছেন আপনারা? চোরদের সবাই খাবার দিচ্ছে, লুকিয়ে জল দিচ্ছে, আর আমাদের প্রতিনিধিগুলো ভাইরা এখানে আমাকে বলছে আমাকে বলছে হ্যাঁ, আপনাকে বলছি। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যে দাবদাহে আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা এবং আমলারা, এসএসসি অফিসার এসি ঘরে বসে যে সুখ ভোগ করছে, আর আমরা গরিব প্রান্তিক মানুষ, নিপীড়িত মানুষ, যাদের আজকে ঘর হারা, সংসার হারা, আজকে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, এই দাবদাহে কলকাতার বুকে আমরা দাঁড়িয়ে রয়েছি, পথে রয়েছি। তাই আমরা শুধু একটাই সরকারের কাছে এবং এসএসসির কাছে অনুরোধ করব যে আজকের মধ্যে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট বের করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এবং যোগ্যরা যেন কেউ বাদ না যায়, সে শিক্ষক হোক বা অশিক্ষক হোক। আর যদি সেটা না করে তাহলে কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, মাননীয় সিএম, আপনি যে ভাষায় যেভাবে আন্দোলন করে উঠে এসেছিলেন, আজকে সেই আন্দোলনই কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দেব যে আমরা শিক্ষক সম্প্রদায় এবং গ্রুপ সি গ্রুপ ডি কি করতে জানি। সমাজে তো আমাদেরকে কুকুর ছাগল মনে করেন, তাই এই কুকুর ছাগল খেপে গেলে কিভাবে যে এর প্রতিরোধ করবেন সেটা আপনি বুঝে নেবেন। কারণ আমরা তো মরে গেছি, তাই আমাদের আর মরার ভয় নেই। প্রয়োজনে আপনি আমাদের গুলি করুন, আর না হলে আমরা এই কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেব। এবং আমার সহকর্মী অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এদের যদি কারো কিছু হয় সমস্ত জায়গায় আগুন জ্বলবে, এবং তার জন্যে এসএসসি অফিসার এবং এই মুখ্যমন্ত্রী এবং ব্রাত্য বসু, মাননীয় ব্রাত্য বসু, যিনি আমাদেরকে ললিপপ খাইয়েছেন, তারাই দায়ী থাকবে, আর কেউ দায়ী থাকবে না। আর তার সাথে দাবি রাখতে চাই, আজকে কোথায় সেই বুদ্ধিজীবী? আজকে বুদ্ধিজীবীরা পথে আসছে না কেন? শিক্ষা ব্যবস্থার এই হাল, আজকে শিক্ষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তাই সেই শিক্ষা যখন ভেঙে পড়েছে, আজকে বুদ্ধিজীবীরা আসছে না কেন? তাদেরকে আমরা পয়সা দিতে পারিনি। তাই বলবো, বুদ্ধিজীবীরা, আপনারা যদি সত্যি বুদ্ধিজীবী হয়ে থাকেন তাহলে পথে নামবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করবেন। আর যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছেন তাদের উদ্দেশ্য বলি, এই আন্দোলন যদি মমতা ব্যানার্জি পেত তাহলে মমতা ব্যানার্জি আন্দোলন কাকে বলে দেখিয়ে দিত, যদি বিরোধী আসনে বসতো। কিন্তু আপনারা আমাদের সাথে আসেন, এটাই লজ্জা, এটাই ধিক্কার।